Hello dear student, welcome to our Edutonic Education platform. তো আমরা আগের ক্লাসে পড়েছিলাম সোশ্যাল স্টাডিজের ভূগোল বিষয়ের অষ্টম শ্রেণীর যে পাঠ্য বই ভূগোল, সেই বইয়ের প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল, এই চ্যাপ্টারটা আমরা পড়েছিলাম। তো এই চ্যাপ্টারটার শুরু করেছিলাম, এরপর এই চ্যাপ্টারটা আস্তে আস্তে আমরা সমস্ত ভিতরের দিকে যাব এবং এই চ্যাপ্টারের সম্পূর্ণ থিওরি শেষ হবার পর আমরা এই চ্যাপ্টার যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেই প্রশ্ন উত্তর আমরা নিয়ে আসব। তো তোমরা যদি এভাবে আমাদের পাশে থাকো তবে আমরা একের পর এক ভিডিও আনতে পারবো, একের পর এক তোমাদেরকে ক্লাস করাতে পারবো এবং তোমাদের ভালোবাসা আমাদেরকে মোটিভেশন জাগাবে আরও বেটার ক্লাস দিতে বা আরও নতুন নতুন স্ট্র্যাটেজি নিয়ে আসবো তোমাদের সাথে। তো তোমরা আমাদের পাশে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এডুটনিক এডুকেশন প্ল্যাটফর্ম চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো আমরা পড়ার মধ্যে ফিরে যাই। তো আমরা আগের দিনে দেখেছিলাম কি, যে দেখো এই যে একটা কি দেখতে পাচ্ছ, একটা খনি, সোনালী কালারের একটা খনি, একটা মানুষ আছে দেখো। সেই খনিটা, এটা কিসের খনি? না, এটা একটা সোনার খনি। এটা পুরোটা একটা কি সোনার খনি। তাহলে এই সোনার খনিটা কোথায় অবস্থিত? না, দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। তাহলে আমরা যে এই যে সোনার খনিটা দেখছি, এই সোনার খনিটা কোথায় অবস্থিত? না, দক্ষিণ আফ্রিকায় অবস্থিত, যেটা পৃথিবীর গভীরতম খনি, যার গভীরতা কত? 3 থেকে 4 কিলোমিটার। এর গভীরতা কতটা? 3 থেকে 4 কিলোমিটার এর গভীরতা। এই খনিটার নাম কি? না, এই খনিটার নাম হচ্ছে রবিনসন দ্বীপ, যেটা হচ্ছে পৃথিবীর গভীরতম খনি। তাহলে প্রশ্ন পড়তে পারে পৃথিবীর গভীরতম খনিটির নাম কি? না, রবিনসন দ্বীপ। যেটা কোথায় অবস্থিত? না, দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। বোঝা গেল? জানা গেছে প্রতি 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা বাড়ে। যত আমরা নিচের দিকে অর্থাৎ ভূঅভ্যন্তরের ভেতরের দিকে যত আমরা যেতে থাকবো, 33 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা কি হয়? বাড়তে থাকে। পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা যদি 15 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে অঙ্কের হিসাবে রবিনসন দ্বীপের সোনার খনির শ্রমিকদের কত গরম সহ্য করতে হয় সেটা দেখো। আচ্ছা, তারপরে তাহলে আমরা কি জানলাম? যে দক্ষিণ আফ্রিকায় পৃথিবীর গভীরতম খনি, যেটার নাম হচ্ছে রবিনসন দ্বীপ, যার গভীরতা কত? 3 থেকে 4 কিলোমিটার। যত আমরা 33 মিটার ভূঅভ্যন্তরের গভীরতা যাব, তত উষ্ণতা কত ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে বাড়তে থাকে? না, 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতাটা বা তাপমাত্রাটা বাড়তে থাকে। বোঝা গেল? তাহলে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা যদি 15 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে দেখো 33 মিটার গভীরতায়, তাহলে 33 মিটার যাচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে বার করে নাও নিজেরা 15 ডিগ্রি সেন্টিগ্রেড কত মিটার গভীরতা পর্যন্ত হচ্ছে। এরপর দেখো পৃথিবীর গভীরে কি আছে জানার জন্য খনি ছাড়া উত্তর পশ্চিম রাশিয়ার কলা উপদ্বীপের 12 কিলোমিটার গভীর গর্তটি হলো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত। তাহলে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি হচ্ছে কোথায় অবস্থিত? না, উত্তর পশ্চিম রাশিয়ার কলা উপদ্বীপের 12 কিলোমিটার গভীর গর্তটা হচ্ছে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত। পৃথিবীর গভীরতা আমরা আগে পড়েছিলাম 6370 কিলোমিটার। এর কাছে 12 কিলোমিটার খুবই নগণ্য। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো পৃথিবীর অন্দরমহল সম্পর্কে তথ্য সংগ্রহ করতে যাওয়াটা কতটা কঠিন। এরপর দেখো পৃথিবীর রহস্য। তোমরা এখানে দেখতে পাচ্ছ আগুন, যে গরম আগুনের অর্ধতর লাভা বেরিয়ে আসছে, যেটা আমাদেরকে আগ্নেয়গিরি বলা হয়। আগ্নেয়গিরির যে অংশগুলো, মুখটা, এটা হচ্ছে আগ্নেয়গিরির মুখ। আর এইদিকে ছবিটা দেখো, একটা ভূমিকম্পে ফেটে গেছে রাস্তাটা।
এই যে কখনো কখনো প্রবল ভূমিকম্পে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে, ফেটে যায়, ধস নামে, ঠিক আছে। আচ্ছা, উষ্ণ প্রস্রবণে ভূগর্ভ থেকে ফুটন্ত জল বেরিয়ে আসে, আমরা দেখতে পাই বক্রেশ্বরে আছে, তারপরে বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ আছে, গরম জল বেরিয়ে আসবে, আমরা দেখতে পাবো বই, এখানেও তোমাদের পাঠ্য বইতেও আছে। পশ্চিমবঙ্গ তথা ভারতে ঘটে যায় এরকম ঘটনার খবর সংবাদপত্র থেকে সংগ্রহ করে কোলাজ বানাও। পৃথিবীর পৃথিবী কিন্তু মাঝে মধ্যে বুঝিয়ে দেয় তার ভিতরে কি আছে। পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে। তাহলে পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে কত কোটি বছর আগে? প্রায় 460 কোটি বছর আগে। তখন পৃথিবীটা কেমন ছিল? তখন পৃথিবীটা ছিল প্রচণ্ড উত্তপ্ত একটা গ্যাসীয় পিণ্ড। তখন পৃথিবীটা ছিল প্রচণ্ড উত্তপ্ত একটা কি গ্যাসীয় পিণ্ড, এবং পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে কত? 460 কোটি বছর আগে। এরপর দেখো, সময়ের সাথে সাথে উপরিপৃষ্ঠ আগে ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে, কিন্তু পৃথিবীর অভ্যন্তরভাগ এখনো বিরাট বড় অগ্নিকুণ্ড হয়ে আছে। পৃথিবীর অভ্যন্তরে, পৃথিবীর ভেতরটা, এই যে ধরো এটা যদি আমরা একটা পৃথিবী আঁকার চেষ্টা করি, এর ভেতরটা ভেতরটা একটা অগ্নিকুণ্ড হয়ে আছে, কিন্তু উপরের দিকটা শক্ত হয়ে আছে। বোঝা গেল? যেমন বাটিতে গরম দুধ ঢাললে উপরটা ঠান্ডা হয়ে সর পড়ে যায়। তোমরা দেখবে বাড়িতে যে গরম দুধকে গরম করার পর কিছুক্ষণ রেখে দিলে দেখবে উপরটা সর পড়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, কিন্তু নিচটা কি হয়? সরটা তুলে নেওয়ার পর নিচটা দেখবে অনেকক্ষণ গরম থাকে না। এই যে দেখো, এই উপরটাতে সর পড়ে গেছে, এই সরটা তুলে নিয়ে তুমি যদি আঙুলটা ডোবাও, দেখবে বাটিটার নিচটাতে অনেকক্ষণ দুধটা গরম আছে। যেমন ঠিক পৃথিবীটা, এই যে উপরের দিকগুলো কি হয়? উপরের দিকটা শক্ত, এই দিকগুলো শক্ত, আর ভেতরেরটা গরম হয়ে আছে অগ্নিকুণ্ডে। এরপর দেখো আমরা ম্যাগমা কি। দারুণ প্রশ্ন একটা, ম্যাগমা কি? তাহলে ম্যাগমা হচ্ছে ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তখন তাকে আমরা বলবো ম্যাগমা। ভূগর্ভের পদার্থ, তাহলে এইটা হচ্ছে ভূগর্ভের ভেতরটা, ভূগর্ভটা, মানে এইটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের বাইরের অংশ, আর পৃথিবীর ভেতরের অংশটা হচ্ছে এই অংশটা। দেখো একটা আগুনের মনে হচ্ছে যেন আগুন, যেমন কয়লা পোড়ালে যেমন বা আঁচ, মানে আগেকার দিনে যে আঁচ দেওয়া হতো, হ্যাঁ, যে সেই আঁচের মধ্যে যে আগুনটা মানে লাল টকটকে ভ্রমরের মতো হয়ে থাকতো, সেই অংশটা দেখো পৃথিবীর অভ্যন্তরের ভাগটা আছে। তাহলে এখানে প্রচণ্ড চাপ আছে, তাপ আছে, গ্যাস বাষ্প এগুলো কি হয়? গলিত অবস্থায় রয়েছে, তখন তাকে আমরা বলবো কি? ম্যাগমা। তাহলে ম্যাগমা কি না, ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তখন তাকে আমরা বলবো ম্যাগমা। এরপর আমরা জানবো লাভা। লাভা কি না, লাভা হচ্ছে ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন তাকে আমরা লাভা বলবো। তাহলে এই যে দেখো আগুনটা যখন, আগুনটা কি হচ্ছে, এই যে ধরো এটা পৃথিবী, অভ্যন্তর ভাগটা এইটা, তাহলে এখানে আগুনটা রয়েছে, অগ্নিকুণ্ডগুলো রয়েছে, তাহলে এগুলো কি হচ্ছে? পৃথিবীর অভ্যন্তর ভাগে চাপ দিচ্ছে, চাপ দেওয়ার ফলে এই অংশটা ফাটলের সৃষ্টি হচ্ছে, দিয়ে এই দিকটা দিয়ে কি হচ্ছে? বেরিয়ে আসছে। এই বেরিয়ে আসাটাকে আমরা বলবো লাভা। আর যে ভেতরের যে গ্যাস বাষ্প এগুলো কি হচ্ছে? গলিত অবস্থায় রয়েছে, তখন সেটাকে বলবো আমরা ম্যাগমা। আর ম্যাগমা যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসছে তখন সেটাকে আমরা বলবো লাভা। বোঝা গেল? আচ্ছা, তাপ বাড়লে পদার্থ গলে তরলে পরিণত হয়। যদি আমরা কোনো বস্তুকে যদি আমরা তাপ দিই তাহলে সেটা তরলে পরিণত হয় ও তার আয়তনও বেড়ে যায়। আবার চাপ যদি বাড়ায় তাহলে পদার্থের আয়তন কি হয়? কমে যায়। যদি আমরা চাপ দিই কোনো একটা বস্তুকে, সেটা জড়ো হয়ে যায়, তার আয়তনটা কমে যাবে। পৃথিবীর অভ্যন্তরে চাপ ও তাপ দুটোই খুবই বেশি, তাহলে সেখানে পদার্থ কি অবস্থায় রয়েছে। এরপর দেখো, একটু আগে তোমাদেরকে বলছিলাম যে উষ্ণ প্রস্রবণ, মানে ভূঅভ্যন্তর ভাগ থেকে যখন গরম জল আপনা আপনি ভাবে
ফুটন্ত জলটা বেরিয়ে আসে, তখন সেটাকে আমরা উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং বলে থাকি। সেটা আমাদের পশ্চিমবঙ্গের কোথায় আছে? বক্রেশ্বরে। বক্রেশ্বরে বেড়াতে গিয়ে উষ্ণ প্রস্রবণ তোমরা দেখবে, তোমরা যদি কখনো বক্রেশ্বরে বেড়াতে যাও দেখবে গরম জল আপনা আপনি অটোমেটিকভাবে বেরিয়ে আসছে। সেটা কি বলা হচ্ছে? কি উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং। যেটা বলছে মাটির নিচে থেকে আপনা আপনি গরম ফুটন্ত জল বেরিয়ে আসছে অনবরত, এটা কি বলবো আমরা? উষ্ণ প্রস্রবণ। ও মাকে জিজ্ঞাসা করতে জানলো পৃথিবীর ভৌম জল, পৃথিবীর ভেতরকার জল অর্থাৎ ভূতাপের পৃথিবীর ভেতরকার তাপ সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে। পৃথিবীর সে ফাটলের মধ্য দিয়ে সেই জল বাইরে বেরিয়ে আসে, সেটাকেই বলবো আমরা উষ্ণ প্রস্রবণ। এরপর দেখো ভূতাপ। ভূতাপ হলো কি? এক ধরনের একটা শক্তি। পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে। এই তাপ শক্তিকেই বলা হচ্ছে ভূতাপ শক্তি। পৃথিবীর বহু দেশে এই তাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। যেমন আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদা প্রায় 30% অর্থাৎ 30% ভূতাপ শক্তি দ্বারা মেটায়। তাহলে আইসল্যান্ড তাদের যে বিদ্যুতের চাহিদা সেটা তার 30% ভূতাপ শক্তি দ্বারা তাদের মিটিয়ে থাকে। আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে। তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র সব থেকে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে থাকে। ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করলে জীবাশ্ম জ্বালানি, কয়লা, জীবাশ্ম জ্বালানির মধ্যে উদাহরণ কি কি হতে পারে? কয়লা, খনিজ তেল, এগুলো ব্যবহার কমানো যায়। ভারতের কোথায় কোথায় ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র আছে জানা আছে। এরপর দেখো, তাহলে আমরা এখন পর্যন্ত কি কি দেখলাম? এখন পর্যন্ত দেখলাম ভূতাপ কি? এক ধরনের শক্তি। ভূতাপ কি? এক ধরনের শক্তি। উষ্ণ প্রস্রবণ কোথায় রয়েছে? তারাপীঠের বক্রেশ্বরে রয়েছে। আর উষ্ণ প্রস্রবণ কি না? অভ্যন্তরে গরম জল ভূপৃষ্ঠে যখন কোনো ফাটলের মধ্য দিয়ে আপনা আপনি ভাবে বেরিয়ে আসে তখন সেটাকে আমরা উষ্ণ প্রস্রবণ বলবো। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যাব পৃথিবীর ঘনত্ব। ভূপৃষ্ঠের গড় ঘনত্ব 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেন্টিমিটার। তাহলে পৃথিবীর গড় ঘনত্ব কত? না 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেন্টিমিটার। পৃথিবীর কেন্দ্রের কাছে পদার্থের গড় ঘনত্ব কত থাকে? 11 গ্রাম পার ঘন সেন্টিমিটার। পৃথিবীর কেন্দ্রের দিকে, কেন্দ্রের কাছে একদম পদার্থগুলো যেগুলো থাকে তাদের ঘনত্ব থাকে 11 গ্রাম পার ঘন সেন্টিমিটার। সেটা বেড়ে পৃথিবীর একেবারে কেন্দ্রে প্রায় 13 থেকে 14 গ্রাম পার ঘন সেন্টিমিটার হয়। কিন্তু কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব কত হয়? 5.5 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এরপর দেখবো আমরা ঘনত্ব বা ডেনসিটি কি। তাহলে ঘনত্ব বা ডেনসিটি কি? না একক আয়তনে পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে। একক আয়তনের পদার্থের মধ্যে কতটুকু ভর আছে তার যদি আমরা পরিমাপ করি সেটাকেই বলা হয় পদার্থের ঘনত্ব। প্রতি ঘন সেন্টিমিটার জায়গায় পদার্থের ভর কতটা সেটাই পদার্থের ঘনত্ব। পদার্থের অণু পরমাণুগুলি যত কাছাকাছি বা কত দূরে দূরে আছে তার ধারণা হতে পারে ঘনত্ব জানা থাকলে। একই মাপের একটা লোহার পাত ও একটা অ্যালুমিনিয়ামের পাত হাতে নিয়ে দেখলে কোনটা ভারী লাগবে আর কেনই বা লাগবে নিজেই বুঝে নাও। এরপর দেখো বলছে পৃথিবীর কেন্দ্রের কাছে থাকা পদার্থগুলোর ঘনত্ব বেশি হয় কেন? কেন দেখো, ভারী জিনিস নিচে কি জানি, ভারী জিনিস নিচের দিকে পড়ে, থিতিয়ে পড়ে, আর হালকা জিনিস কি হয় উপরের দিকে ভেসে ওঠে। তোমরা একটা পুকুরের মধ্যে একটা ঢিল আর একটা হালকা কোনো জিনিস ছুঁড়ে দিলে, দেখবে ভারী ওই যে মাটির যে ঢেলাটা সেটা নিচের দিকে পড়ে গেছে আর হালকা যে জিনিসটা জলের উপরে ভাসতে থাকছে। পৃথিবীর জন্মের সময় খুব গরম বেশি ঘন পদার্থ মাধ্যাকর্ষণের টানে কেন্দ্রের দিকে চলে যায়। বিশেষত লোহা আর নিকেল পৃথিবীর কেন্দ্রের চারিদিকে আবর্তন করতে থাকে। অপেক্ষাকৃত হালকা অ্যালুমিনিয়াম ও সিলিকা উপরের দিকে ভেসে ওঠে। তাহলে হালকা অ্যালুমিনিয়াম আর সিলিকা কি হয়? এরা হালকা, তাহলে এরা উপরের দিকে ভেসে ওঠে। স্বাভাবিক নিয়মে পৃথিবীর অভ্যন্তরে যত যাওয়া যায় ততই কি হয়? যত আমরা অভ্যন্তরের দিকে যাব ততই চাপটা বাড়ে। চাপ বাড়লে পদার্থের ঘনত্ব যেমন বেড়ে যায় তেমনি বেশি ঘন পদার্থ
চাপ দেয় বেশি। পৃথিবীর অভ্যন্তরে ক্রমশ তাপ ও চাপ বাড়ার ফলে ভেতরের পদার্থগুলো কোথাও কঠিন, কোথাও তরল, আবার কোথাও অর্ধতরল অবস্থায় রয়েছে। তাহলে পৃথিবীর অভ্যন্তরে চাপ আর তাপের ফলে পদার্থগুলো কোথাও কঠিন অবস্থায় রয়েছে, কোথাও তরল অবস্থায় রয়েছে, কোথাও আবার অর্ধতরল অবস্থাতে রয়েছে। এরপর দেখব আমরা ভূমিকম্প তরঙ্গ। তাহলে ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন। তরঙ্গগুলো বিভিন্ন ধরনের পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় কখনো দীর্ঘ, কখনো ক্ষুদ্র, কখনো দ্রুত বা ধীর গতি সম্পন্ন হয়ে থাকে। ভূমিকম্পের যে তরঙ্গগুলো কখনো দীর্ঘ হয়ে থাকে, কখনো ক্ষুদ্র হয়ে থাকে, কখনো দ্রুত বা ধীর গতি সম্পন্ন হয়ে থাকে। কম্পন তরঙ্গগুলো পি ও এস অভ্যন্তর দিয়ে কোথায় কি গতিতে যাচ্ছে, কিভাবে অভিমুখ পাল্টাচ্ছে, এসব কিছুই পৃথিবীর অভ্যন্তরে সম্পর্কে তথ্য দেয়। ভূমিকম্পের পি তরঙ্গ ভূমিকম্পের এই যে পি তরঙ্গটা ভূ-অভ্যন্তরে কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়েই কিন্তু প্রবাহিত হতে পারে। এই পি তরঙ্গটা, তাহলে ভূমিকম্পের পি তরঙ্গ কঠিন আর তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়েই কিন্তু প্রবাহিত হতে পারে। কিন্তু এস তরঙ্গ তরল বা অর্ধতরলের মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। শুধুমাত্র কার মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে? শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়েই কিন্তু এস তরঙ্গটা প্রবাহিত হতে পারে। তাহলে ভূমিকম্পের আমরা একটা দেখলাম পি তরঙ্গ, সেটা কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। আর এস তরঙ্গ আমরা কি দেখলাম? তরল বা অর্ধতরলের মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। শুধুমাত্র কার মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে? এই কঠিনের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হতে পারে। থ্যাংক ইউ। এর পরের পার্টে আমরা পৃথিবীর ভূ অভ্যন্তরের যে তিনটে স্তর, সেই তিনটে স্তরের সম্পর্কে আমরা ক্লাস নিয়ে আসব। তো তোমরা আমাদের পাশে থেকো, সঙ্গে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এডুটনিক এডুকেশান প্ল্যাটফর্ম চ্যানেলটিকে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। আমরা এই চ্যানেলে এএনএম, জিএনএম নার্সিং, এমটিএস, জিডিএস, আপার প্রাইমারি টেট, প্রাইমারি টেট সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন করিয়ে থাকি এবং এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে মক টেস্ট, পিডিএফ, নোট সমস্ত কিছু পেয়ে যাবে। তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন বাজিয়ে দাও এবং লাইক করো। থ্যাংক ইউ।